আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বেলাল হোসাইন। আজকে আমরা রনি পারভেজ ট্রিপল ই জব সলিউশন বইয়ের ডিসি সার্কিটের উপর 7 নম্বর ম্যাথ থেকে আলোচনা শুরু করব। যেহেতু এর আগে আমরা 59 নম্বর ম্যাথ পর্যন্ত আলোচনা করেছি, তো এইখানে দেখুন 7 নম্বর ম্যাথটায় তারা কী নির্ণয় করতে বলছে যে নিচের সার্কিটের থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিট অঙ্কন করো। তো এই ম্যাথটার আমরা এখন থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিট অঙ্কন করে দেখাবো। দেখুন ম্যাথটা এসেছিলো পিজিসিবি 2021-এর। তো চলুন ম্যাথটা আমরা খাতায় নেই। এই হচ্ছে ম্যাথটা। এ এবং বি টার্মিনালের সাপেক্ষে কী করতে হবে? থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিট নির্ণয় করতে হবে। তো থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিটে কী কী থাকে? একটা ভোল্টেজ সোর্স থাকে আর একটা রেজিস্টর থাকে। এইটা হচ্ছে সেই থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। কার সাপেক্ষে? এ এবং বি টার্মিনালের সাপেক্ষে। এই যে এ এবং বির সাপেক্ষে। তো এখানে একটা রেজিস্টর থাকে আর একটা ভোল্টেজ সোর্স থাকে। ভোল্টেজ সোর্সটার নাম হচ্ছে থেভনিন ভোল্টেজ, আর রেজিস্টরটা হচ্ছে থেভনিন রেজিস্টর। এটা হচ্ছে তার ইকুইভ্যালেন্ট রেজিস্টর, এটা হচ্ছে তার ভোল্টেজ। তো এইটা কিভাবে নির্ণয় করব আমরা, এই টেকনিকটুকু আমাদের জানতে হবে। আরটিএস নির্ণয় করলে কী কী কন্ডিশন, ভিটিএস নির্ণয় করব কোথাকার, এই বিষয়গুলো ডিটেলস জানতে হবে। যারা একটু থেভনিনে কম বুঝি তারা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ডিসি সার্কিট নামে একটা প্লেলিস্ট পাবেন। সেইখানে থেভনিন রিলেটেডের অনেক কিছু বলা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর যারা আমরা বুঝি তারা তো হলোই। তো দেখুন আমরা ম্যাথটা সলভ করার চেষ্টা করি। সর্বপ্রথম আমরা নির্ণয় করব কি? এই আরটিএস। আরটিএসটা নির্ণয় করার কিছু কন্ডিশন আছে। কি কি কন্ডিশন? আরটিএসের দুইটা কন্ডিশন মাথায় রাখতে হবে। প্রথম কন্ডিশনটা কি? যদি ভোল্টেজ সোর্স হয়, দেখুন এই ভোল্টেজ সোর্সটা কি? ইন্ডিপেন্ডেন্ট। আর এই এরকম একটা যদি সোর্স থাকে এইরকম, তাহলে সেটা কি? ডিপেন্ডেন্ট। অর্থাৎ এই সোর্সটা কোনো না কোনো কিছুর উপর ডিপেন্ড করবেই। হইতে পারে সেটা ভোল্টেজ ডিপেন্ডেন্ট, হইতে পারে সেটা কারেন্ট ডিপেন্ডেন্ট। আর এই সোর্সটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, সে কারো উপর ডিপেন্ড করে না। তো এটা হচ্ছে কারেন্টের ক্ষেত্রে, ভোল্টেজের ক্ষেত্রে। আর কারেন্টের ক্ষেত্রে যদি হয় তাহলে এইরকম হয়। এটা হচ্ছে কারেন্ট সোর্স। তো যদি ভোল্টেজ সোর্স হয়, এখানে সংক্ষেপে একটু বলে দেই, যদি ভোল্টেজ সোর্স হয় সেই ভোল্টেজ সোর্সটা শর্ট বিবেচনা করব, মানে একেবারে শর্ট করে দিব। কখন দিব? যখন আরটিএস নির্ণয় করব। কিন্তু এখানে আরেকটা কথা আছে যে ভোল্টেজ সোর্সকে আমি সবসময় শর্ট করতে পারবো? জি না। যদি এর মধ্যে কোনো ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে তাহলে সেই রেজিস্ট্যান্স দ্বারা প্রতিস্থাপন করতে পারবো। অর্থাৎ যদি বলা থাকতো এখানে যে এই ভোল্টেজ সোর্সের ভিতরে রেজিস্ট্যান্স আছে 10, তখন এই ভোল্টেজ সোর্সটা উঠাইয়ে খালি জাস্ট সেইখানে একটা রেজিস্টার 10 ওহম বসাই দিতাম। যদি কোনো রেজিস্টার না থাকে তাহলে সরাসরি শর্ট করে দিব। কখন দিব? যখন আরটিএস নির্ণয় করব। তাহলে কি ভোল্টেজ সোর্স শর্ট করব, অথবা প্রতিস্থাপন করব কি দিয়ে? যদি ইন্টারনাল কোনো রেজিস্ট্যান্স থাকে। ওকে। 2 নম্বরে কি? যদি কারেন্ট সোর্স, কি কারেন্ট সোর্স? ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। যদি ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স থাকে তাহলে তাকে কি করব? ওপেন বিবেচনা করব। এই হচ্ছে, এই দুইটা জিনিস মাথায় রাখবেন। তো এখন আমরা কি করব? আরটিএস নির্ণয় করব। তো আরটিএস নির্ণয় করলে এটাকে কি করি? এর মধ্যে ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে? নাই, তাহলে এটা শর্ট করব। কীরকম? এই ধরলাম এখানে ভোল্টেজ সোর্স ছিল, এটা শর্ট করছি। এখানে একটা রেজিস্টার আছে, আবার এইটা ভোল্টেজ সোর্স আছে, ভোল্টেজ সোর্সটা এই ধরলাম শর্ট হয়ে গেল। এই হচ্ছে সার্কিটটা। তার মানে এটা কি? 4, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 12। তাহলে এটার সাথে এটা প্যারালাল। তাহলে আরটিএস কত? অর্থাৎ এবি আর এবি কত? তাহলে এবি হচ্ছে এটার সাথে জাস্ট এটা প্যারালাল। তাহলে 7 প্যারালাল 12। তাহলে উত্তর আসে কত? 4.42 ওহম একটা পাইলাম। তার মানে এই আরটিএস কত? 4.42। তাহলে ভিটিএসটা কোথাকার নির্ণয় করতে হয়? ভিটিএসটা যার সাপেক্ষে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয় করব তার আড়াআড়িতে যে ভোল্টেজ, অর্থাৎ এই এ এবং বি এর সাপেক্ষে কী করতেছি? আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, ইকুইভ্যালেন্ট থেভনিন ইকুইভ্যালেন্ট করতেছি। কাজেই এই এ এবং বি এর আড়াআড়িতে যে ভোল্টেজটা, অর্থাৎ এইখান থেকে এইখানে যে ভোল্টেজটা থাকবে সেই ভোল্টেজটা হবে থেভনিন ভোল্টেজ। তো দেখুন স্বাভাবিক অবস্থায় চোখে দেখুন তো এটা কি এই দিক দিয়ে কানেক্ট আছে? নাই। তার মানে কি এই পয়েন্টটা না থাকে একই কথা। তার মানে কি এইটা এই দিক দিয়ে এইটা একটা সিরিজ সার্কিট। অর্থাৎ সার্কিটটা কীরকম হচ্ছে? যে এইরকম দেখুন,
এই যে এটা একটা নর্মাল সার্কিটের মতো হয়ে আছে। এই হচ্ছে সার্কিটটা। আমাদের এখন টার্গেট কি নির্ণয় করার? ভিটিএস নির্ণয় করার। তো ভিটিএস নির্ণয় করার জন্য কি করতে হবে? যদি আমি এই জায়গার কারেন্ট নির্ণয় করতে পারি তাহলে আর ড্রপ পাবো, আর এর যদি ড্রপ পারি তাহলে সেই ড্রপ থেকে এইটা ড্রপ ক্যালকুলেশন করলে আমি এইখানে এই আরআরিতে ভোল্টেজ পাবো। তো এটা দেখার জন্য মূলত আমি কি করতে হবে? আগে এই জায়গার কারেন্ট লাগবে। তো এই জায়গার কারেন্ট নির্ণয় করতে হলে দেখুন এটা জাস্ট একটা কেভিএল ফেলাবো। কেভিএল ফেলালে এখানে একটা কারেন্ট পাবো। তো কেভিএল ফেলাই এদিক দিয়ে ঘুরাই, যেহেতু এই ডাটাটা বড় তাহলে 10, পরেরটা নেই, অর্থাৎ এটা প্লাস এটা মাইনাস। তো এটা হচ্ছে কি, এটা একটা লোড কি দিয়ে শুরু হয়? প্লাস দিয়ে শুরু হয়। এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, আর এটা। এখন আমরা দেখি ভ্যালু করে, তাহলে এটা কত? 12 আই। পুরো কারেন্ট ধরলাম কি আই। এটা হচ্ছে 3 আই, এটা হচ্ছে 4 আই, এটা হচ্ছে 3 সমান সমান 0। তো এটা ক্যালকুলেশন করে দেখি, এটা হচ্ছে 12, 16 আর 19, আর এটা হচ্ছে 7, অর্থাৎ 7/19। এখানে হচ্ছে আই, অর্থাৎ আই সমান সমান হচ্ছে 0.368 এম্পিয়ার। তাহলে আই পাচ্ছি। তাহলে এই জায়গার আমরা ড্রপও পাবো, আর যদি ড্রপ পাই তাহলে তো আমি কেভিএল ফেলাবো এখন। তো দেখি আমরা, যেহেতু জায়গার স্বল্পতা কম, কাজে আমরা এই জিনিসটা এইখান থেকে বিবেচনা করি যে আমি কোন দিকে ফেলাইছি, এই দিকে গেছি। তাহলে কি এটা প্লাস ধরছিলাম, এটা মাইনাস ধরছিলাম। আর যেহেতু এ বি, তাহলে থেভেনিন ভোল্টেজ যদি হয় ভিটিএস অথবা ভিএবি যদি আমরা করি, তাহলে এ আগে বি পরে, তার মানে কি এটা প্লাস বিটা মাইনাস। তো আমি সব সময় কি করি? পরের সাইনটা বিবেচনা করি। তাহলে এটার কিন্তু যদি কেভিএল ফেলাই এদিক দিয়ে, তো কি হয় দেখি। ম্যাথটা ভালোভাবে বোঝার সুবিধার্থে আমি তার পরের পেজে নিলাম। তো দেখি, এটা এদিক দিয়ে কারেন্ট নির্ণয় করছি। কারেন্ট কত পাইছিলাম? আই সমান সমান 0.368। তো এইখানে পাচ্ছি। তো আমরা যখন কারেন্ট নির্ণয় করছি তখন কোন দিক দিয়ে? এই দিক দিয়ে যাওয়ার সময় কারেন্ট নির্ণয় করছিলাম। এই দিক দিয়ে কেভিএল যেহেতু ফেলাইছি, তো কাজেই এটা প্লাস ধরছি, এটা মাইনাস ধরছি। এটা হবেই, এটা প্লাস হবে, এটা মাইনাস হবে। কারণ কেন হচ্ছে? আমি যে এই দিক দিয়ে যাচ্ছি, তো এটা তো লোড সবসময় প্লাস দিয়ে শুরু হয়। এটা লোড প্লাস দিয়ে শুরু হবে, তো এটা মাইনাস, এটা প্লাস। তো এখন আমি এটা এইভাবে কেভিএল ফেলাবো। তো পরেরটা যদি নেই তাহলে প্লাস এবি, প্লাস ভি এবি, অথবা ভিটিএস, এই ভিটিএস নির্ণয় করতেছি। তারপরে আসার পর প্রথমটা মাইনাস, পরেরটা প্লাস। প্লাস কত? 12 সাথে কারেন্ট হচ্ছে কত? 0.368। তারপরে কি? মাইনাস 10 সমান সমান 0। তাহলে ভি এ বি সমান সমান কত হয় দেখি, হচ্ছে 5.58 ভোল্ট। তাহলে এটা হচ্ছে কি ভিটিএস। তাহলে ভিটিএস পাইলাম কত? 5.5 ভোল্ট। দেখুন এই ম্যাথটা একটু আমি ডিটেলস আলোচনা করেছি আমাদের বোঝার সুবিধার জন্য। এর পরের ম্যাথগুলো আমি খুব শর্টে করব। তো চলুন তার পরের নাম্বার ম্যাথ দেখি। এইখানে দেখুন তারা ওই ম্যাথটার তারা একটা অল্টারনেট সলিউশন করছে। আপনারা চাইলে এই সলিউশনটাও দেখতে পারেন, তবে আমার কাছে সবসময় এটাই বেস্ট মনে হয়। এইবার আমরা দেখব 61 নাম্বার ম্যাথ। এই যে এই ম্যাথটা কি নির্ণয় করতে হবে? নোডাল অ্যানালাইসিস ইউজ করতে হবে। নির্ণয় করতে হবে কি I0, অর্থাৎ এইখানের I0 নির্ণয় করব। কোন নিয়মে করতে হবে? নোডাল অ্যানালাইসিস। তো ম্যাথটা খাতার মধ্যে নেই। এই হচ্ছে ম্যাথটা। কত নাম্বার ম্যাথ? 61 নাম্বার ম্যাথ। তো দেখুন, যেহেতু তারা বলে দিয়েছে নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করতে হবে, তো ম্যাথটা দেখেও মনে হচ্ছে যদি নোডালে করি তাহলে সবচেয়ে সহজ হবে। তো কেন মনে হচ্ছে? যে দেখুন এই প্রান্তটা পুরোটাই একটা পয়েন্টে আছে, তার মানে কি এটা একটা গ্রাউন্ড পয়েন্ট। এই পয়েন্টটার মধ্যে মাঝখানে একটা ফির ভোল্টেজ সোর্স আছে। তো যখনই দেখবেন এরকম দুইটা নোডের মধ্যে বা দুইটা লুপের মধ্যে এইরকম কোনো ভোল্টেজ সোর্স আছে, তার মানে কি সেটাকে সুপার নোড করতে হবে। নর্মালি তো নোড জানি, এবং সুপার নোড যা ইতিপূর্বে আমি আপনাদের আলোচনা করেছি সুপার নোড কীভাবে সলভ করতে হয়। তো এই ম্যাথটা তো সেম নিয়ম আসবে। তো চলুন দেখি আমরা। তো এই লেভেলটার পুরোটার নাম দিই V1, অর্থাৎ এইখান থেকে নোডটার নাম দিলাম V1, কারণ হচ্ছে এগুলো সব একই। এবং এইটার নাম দিলাম কি V2, অর্থাৎ এই নোডটা দেখুন, এই যে এটা যে এই প্রান্ত, এটাও এ, তার মানে কি এটার পুরোটার নাম V2, আর এটার নাম দিলাম V1। তো এখন দেখুন
যেহেতু নির্ণয় করব এই জায়গার কারেন্ট। তো এই যে ভোল্টেজ সোর্সটা বড় কোনটা V2, এটা V1। তো আমরা এটা লিখতে পারি না যে বড়টা অর্থাৎ বড়, দেখুন প্লাস সাইড হচ্ছে এটা, তার মানে প্লাস প্লাস -V1 কত 5 ভোল্ট, তার মানে V2 - V1 5 ভোল্ট। ওকে, এখন নোডাল সুপার নোড অ্যাপ্লাই করব। তো সুপার নোড অ্যাপ্লাই করতে গেলে কী করতে হয়, নিয়ম তো আমাদের জানা আছে যে এটা শর্ট করব, এর সাথে যদি কোনো রেজিস্টার থাকতো রেজিস্টার বাদ যাইতো। তাহলে দেখি সবগুলোকে আমি নিচে নামাচ্ছি, অর্থাৎ এটা নিচে নামাইলাম, এটা যেহেতু কারেন্ট সোর্স উপরে উঠতেছে উপরে উঠুক, এখন নিচে নামাইলাম, এটাও তো নিচে নামতেছে, এটা উপরে উঠতেছে উঠুক, একে নিচে নামাচ্ছি। তো আমি যাদের নিচে নামাচ্ছি অর্থাৎ এই পয়েন্টগুলো থেকে যাদের নিচের দিকে নামাবো তাদেরগুলোকে আমি প্লাস বিবেচনা করব, আর এই পয়েন্টগুলো থেকে যে জিনিসটা আগে আমি উপরের দিকে উঠাবো অর্থাৎ এই পয়েন্টটার দিকে যাকে উঠাবো এইভাবে তাকে আমি মাইনাস বিবেচনা করব। এটা হচ্ছে আমি আমার মতো ধরব, আপনি চাইলে তার উল্টাও করতে পারতেন, অর্থাৎ যারা ইন হচ্ছে তাকে প্লাস ধরতে পারতেন, যে আউট হচ্ছে তাকে মাইনাস ধরতে পারতেন, সেটা আপনার ইচ্ছা, যা আমি বারবার বলে আসি। তো নোডাল ফেলাই, তাহলে এখানে নোডাল ফেলাইছি V1 পুরোটাতে, সুপার নোট ফেলাচ্ছি একবারে। তাহলে সুপার নোট যদি ফেলাইতে হয় তাহলে কি V1/3, যেহেতু নিচের দিকে যাচ্ছে তাকে আমি প্লাস ধরতেছি, তাহলে প্লাস V1/3। ওকে, নিয়ম হচ্ছে কি এখানে কি 0 তো -0, তো -0 দেয়া মানে না দেয়া একই হিসাব। তারপরে আবার এইটা নিচে যাচ্ছে প্লাস, তাহলে V1 6, আবার এই 5 উপরে উঠতেছে তাহলে -5। তো এই দিকের V1-এর হিসাব ক্লোজ, যেহেতু এটা শর্ট হয়ে যাচ্ছে কেননা এটা সুপার নোট, তাহলে এখন এটার পালা। একবারেই কিন্তু সুপার নোটের নিয়ম হচ্ছে কি একবারেই KVL অ্যাপ্লাই করতে হবে, KCL অ্যাপ্লাই করতে হবে। তাহলে ওকে, এটাও নিচের দিকে নামতেছে, তাহলে প্লাস V2/7, এটা উপরের দিকে উঠতেছে তার মানে 3, এটা কি নিচের দিকে নামতেছে তাহলে প্লাস V2/5 = 0। দেখুন একবারেই ম্যাথ শেষ, একবারেই সুপার নোট ফেলাইছি, হিসাব শেষ। এখন ক্যালকুলেশন করলে কি আসে দেখি। ক্যালকুলেশন করলে আসে 35V1 + 24V2 = 560। তাহলে এটাকে দিলাম 2 নাম্বার ইকুয়েশন, এটা দিলাম 1 নাম্বার ইকুয়েশন। এখন এই ভ্যালুগুলো শুধুমাত্র এটার মধ্যে যদি বসাই অর্থাৎ V2 = 5 + V1 করলাম, করে V2-র জায়গায় V2টা বসাই, তাহলে এইভাবে যদি ক্যালকুলেশন করি তাহলে আমার আসে V1 7.46 আর V2 12.46। তাহলে V1 পাই এটা, V2 পাচ্ছি এটা। তাহলে I0 কোথায় এইখানে, তাহলে I0 কত V2/7, তাহলে I0 V2/7, তাহলে V2 কত পাইলাম 12.46 আর এটা 7, ক্যালকুলেশন করলে আসে 1.78 এম্পিয়ার। এই হচ্ছে উত্তর। এবার দেখব 62 নাম্বার ম্যাথ। এইখানে কি বলা আছে যে দেখুন এই যে সার্কিটটা সেইখান থেকে অ্যামিটার এবং ভোল্টমিটারের রিডিং নির্ণয় করতে হবে, অর্থাৎ এই যে ভোল্টমিটারটা আছে সেটার রিডিং কত হবে, এই যে অ্যামিটারটা আছে এটার রিডিং কত হবে। চলুন ম্যাথটা আমরা খাতার মধ্যে নিই। এই হচ্ছে সার্কিটটা। তো এই সার্কিটটা দেখুন তো, এটা কি একটা ডিসি সাপ্লাই, তো ডিসি সাপ্লাইয়ের ফ্রিকোয়েন্সি কত 0। তাহলে এখানে কি কি নোড একটা আছে লজিক আছে, দেখুন এখানে দেয়া আছে একটা ইন্ডাক্টর আছে আর একটা ক্যাপাসিটর আছে। তাহলে এইটা কি হবে, অর্থাৎ ডিসিতে ইন্ডাক্টরের ভূমিকা কী এবং ক্যাপাসিটরের ভূমিকা কী, এই জিনিসটা আমাদের জানতে হবে। তো আমরা জানি কি ডিসিতে F 0 অর্থাৎ ফ্রিকোয়েন্সি 0। তো যেহেতু এটা ইন্ডাক্টর তাহলে তার ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স কত XL = 2πfL। তো F যদি 0 হয় তাহলে সম্পূর্ণই 0, তো XL কি হচ্ছে 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স 0 হয়ে যাচ্ছে। তো 0 মানে কি শর্ট, তো শর্ট হয়ে গেছে, দেখুন এটা শর্ট হবে, অর্থাৎ এখানে ইন্ডাক্টর কোনো কাজ করবে না। কেন করবে না, এটা ডিসি সাপ্লাই ডিসি সাপ্লাইতে কি ফ্রিকোয়েন্সি 0। আচ্ছা, তো XC 1/2πfC যা আমরা জানি। তো এইখানে F হচ্ছে কি 0, তাহলে 0 যদি হয় তাহলে 0, তাহলে কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ দিলে কি হয় ইনফিনিটি। ইনফিনিটি মানে কি ওপেন,
অর্থাৎ কোনো কিছু ডাটার যখন আপনি কোনো পার্টেই পাচ্ছেন না, তার মানে কি সে ইনফিনিটি পার্ট দিচ্ছে, অর্থাৎ ওপেন আছে। যেহেতু সে ওপেন আছে তার মানে সে কোনো পার্ট দিচ্ছে না, তাহলে কী হবে, এই অংশটা বাদ যাবে। অর্থাৎ সার্কিটটা কীরকম হবে, এরকম প্লাস এম্পিয়ার, এইরকম একটা ভোল্টেজ সোর্স আছে, ক্যাপাসিটর নাই, কারেন্ট সোর্স আছে, এই হচ্ছে সার্কিটটা এইরকম। এটা হচ্ছে 15, এটা হচ্ছে 5 এম্পিয়ার। তো মেইন সার্কিটটা হবে এইরকম। এখন আরেকটা কথা আছে যে এইখানে যে ভোল্টেজ সোর্স আছে, একটা কারেন্ট সোর্স আছে। তো ভোল্টেজ সোর্সটা আপনি একটা ধরুন যে এটা একটা ভোল্ট মিটার, এই ভোল্ট মিটারের দুটো টার্মিনাল আছে, একটা পজিটিভ টার্মিনাল, একটা নেগেটিভ টার্মিনাল। তো আপনি ভোল্ট মিটারটা এখন লাগান নাই, ভোল্ট মিটার এটা কিন্তু এর অংশ না যে সে কোনো ভ্যালু নিচ্ছে, তার কোনো পার্ট আসবে, এটা হচ্ছে লাগাই দিয়ে তারা রেখে দিয়েছে আপনার একটা কনফিউশন আনার জন্য। তো আমি সবার আগে ক্যালকুলেশন করব, তারপরে ভোল্ট মিটারটা আস্তে করে দুইটা টার্মিনাল, একটা পজিটিভ প্রান্তে লাগাবো, একটা নেগেটিভ প্রান্তে লাগাই দেখবো আসলে সে এই 50-এর আড়াআড়িতে ভোল্টেজ কত দিচ্ছে, যেহেতু 50-এর আড়াআড়িতে ভোল্ট মিটার লাগাইছে। তো সার্কিটটা মূলত আমি চাইলে এইরকমই অঙ্কন করতে পারি, সেটা হচ্ছে এইরকম। এমিটারও এখানে লিখলাম না, আমি জানি যে এখানে একটা এমিটার লাগাইতে হবে পার্ট দেওয়ার জন্য, এই রে, আর এইরকম। এটা হচ্ছে কত 5 এম্পিয়ার, এটা হচ্ছে 50, আর এটা হচ্ছে কত 15। এখানে একটা রেজিস্টর আছে কত 25। মূলত সার্কিটটা এইরকম। এই ভোল্টমিটার দিয়ে, অর্থাৎ এর একটা ভোল্টমিটারে দুইটা পার্ট থাকবে, একটা এইখানে লাগাবেন আর একটা এইখানে লাগাবেন, লাগালে দেখবেন ভোল্টমিটারে পার্ট শো করবে, কত পার্ট শো করবে সেটা নির্ণয় করব। আবার এইখানে কি একটা কারেন্ট এম্পিয়ার মিটার লাগাবো সিরিজে, এম্পিয়ার মিটার লাগালে এই এম্পিয়ার মিটারটা টোটাল সার্কিটটা কী পরিমাণ কারেন্ট বহন করতেছে শো করবে। তো চলুন আগে আমরা ভোল্টটা নির্ণয় করি। তো ভোল্ট নির্ণয় করার জন্য আমরা এটাকে কী নির্ণয় করব, কেসিএল। তো এর নাম দিলাম কি V1। তো কেসিএল যদি নির্ণয় করি, 5 উপরে উঠতেছে, অর্থাৎ পয়েন্টে ঢুকতেছে, যে ঢুকতেছে তাকে প্লাস ধরলাম, ওকে। এখন বাকিটা বাহির করলাম, এখন বাহির করতেছি, তাহলে মাইনাস, বাহির করলে মাইনাস ধরলাম, V1 ভাগ 50, আবার এটা মাইনাস V1 সূত্রের প্লাসে মাইনাসে মাইনাস, সূত্রে মাইনাস আর প্লাস, তার মানে কি মাইনাস 15 মাইনাস 0 ভাগ 25, এই সমান সমান 0। তো এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কত আসে, তাহলে আসে V1 আসে 93.33 ভোল্ট। কারণ কী হচ্ছে, এটা সমান সমান ওইদিকে নিয়ে যান প্লাস হয়, তারপরে 50 লসাগু, সেটা ক্যালকুলেশন করলে V1 93.33 আসে। তাহলে কারেন্ট কত হবে, তো কারেন্ট হচ্ছে কি, এইখান থেকে এইটার যে কারেন্টটা, অর্থাৎ পুরা সার্কিটের কারেন্টও এর মধ্যে প্রবাহিত হচ্ছে, অথবা শুধু এইটার কারেন্ট। তো আমি কোন দিকে আসতেছি, এই দিকে নিয়ে যাচ্ছি, অর্থাৎ এইখান থেকে এই দিকে এই পয়েন্টে নিয়ে আসতেছি কারেন্ট। তো এইখান থেকে এটা নিয়ে আসাতে আমার এইরকম হয়েছে কারেন্টটা, অর্থাৎ V1 মাইনাস 15 ভাগ 25, কোন দিকে, অর্থাৎ এই পয়েন্ট থেকে এই দিকে নেওয়ার জন্য। তো এই পয়েন্ট থেকে যদি এই দিকে নেই, কিন্তু ব্যাটারির আছে কোন দিকে, প্লাস হচ্ছে এই দিকে, মাইনাস হচ্ছে কোন দিকে, এই দিকে, অর্থাৎ কারেন্ট যাওয়ার কথা এই দিকে, কিন্তু আমি হিসাব ধরতেছি কোন দিকে, এই দিকে। তো এই দিকে ধরলে আমার আই কত আসে, অর্থাৎ এখানে এমিটার কি পার্ট দেয় সেটা আমরা দেখব। V1 কত আসলো 93.33, আর এটা কত মাইনাস 15 ভাগ 25, এটা সমান সমান কি আই, অর্থাৎ এমিটারের পার্ট। তাহলে 93 বিয়োগ 15 ভাগ 25, তাহলে পার্ট দিচ্ছে 3.13 কত 3.313 এম্পিয়ার। কিন্তু আমার তো যাওয়ার কথা কোন দিকে, এই দিকে, মূলত যেহেতু এটা প্লাস এটা মাইনাস, তাহলে কারেন্ট তো মাইনাস থেকে প্লাসের দিকে যায়, তাহলে মাইনাস থেকে প্লাসের দিকে যেহেতু যায়, কাজে আমরা এটা আই সমান সমান উল্টাই দিব, অর্থাৎ মূলত সেই দিকে আসবে না, সেই দিকে যাওয়ার কথা। তাহলে কত আসে মাইনাস 3.13 এম্পিয়ার। তো যেহেতু তারা ইন্ডিকেট করে বলে নাই যে এই সাইডের কারেন্ট কত, অথবা এই দিক দিয়ে আসলে কারেন্ট কত, কাজে আমার মতে আপনি এটা দিলেও উত্তর হবে, এটা দিলেও উত্তর হবে, কারণ আপনি তখন এই দিকের কারেন্ট নির্ণয় করতেছেন। এই ছিল আমাদের আজকের লেকচার।